প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হাই ফ্রেন্ড, আমি সঞ্জিতা, তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে ম্যাথামেটিক্সের চিত্রণ পাঠটি। আর এই আলোচনাটি করেছে বালুরঘাটের স্বনামধন্য গণিত শিক্ষক সুকল্যাণ পাল মহাশয়। তো আমরা সবার আগে স্যারকে কিন্তু আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং স্যারকে এই আলোচনাটা করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সকলে পাশে থেকো, ভিডিওটি ফলো করো। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে তোমার বন্ধুদের জানতে সাহায্য করবে। আর তুমি যদি ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। বাই। গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমি ক্লাস 12-এর উপর দ্বিতীয় ক্লাস নিতে চলেছি। গতদিন আমি সম্বন্ধের উপরে একটা ভিডিও করেছিলাম। আজ আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ম্যাপিং বা চিত্রণ। তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তবে আমাদের এই ভিডিওটা তোমরা দেখছো ইউথফুল স্টাডির মাধ্যমে। শুরু করা, হ্যাঁ বলে রাখি, এক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমি যে করাচ্ছি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা যদি থাকে, তাছাড়া গাণিতিক সমস্যার মধ্যে যদি কিছু সমস্যা থেকে যায়, তোমরা কমেন্টস করে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার। আজকে আমরা চিত্রণ সম্পর্কে জানব। চিত্রণ ম্যাপিংয়ের পরেই আসে চিত্রণ। ক্লাস 11-এ ছিল না, এটা পুরোটাই 12-এ আছে। চিত্রণের একটা শর্ট প্রশ্ন থাকতে পারে, অথবা ম্যাপিং চিত্রণের উপরে একটা বড় প্রশ্ন আসে 4 নম্বরে, যেটা ত্রিকোণমিতির একটা পার্ট আছে ইনভার্সের সাথে অল্টারনেটিভ হিসাবে থাকে। তো খুব গুরুত্ব দিয়ে ক্লাসটা ফলো করবে, আশা করি উপকৃত হবে। শুরু করছি চিত্রণ। চিত্রণটা কি? চিত্রণ হচ্ছে, আমরা যেমন আগের দিন রিলেশন বলেছিলাম, চিত্রণকেও আমরা একটা রিলেশন বলতে পারি। চিত্রণ অবশ্যই একটা রিলেশন, এটাও একটা সেট থেকে আর একটা সেটের মধ্যে হয়। তো আমি চিত্রণের কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে কোথায় আসবে, চিত্রণের কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে, চিত্রণের প্রথমে সংজ্ঞাটা লিখছি। এফ একটা চিত্রণকে সূচিত করবে A to B। এফ একটা চিত্রণকে সূচিত করবে A to B। একটি চিত্রণকে সূচিত করে যদি বলে দুটো কন্ডিশন, দুটো শর্ত সাপেক্ষ ব্যাপার। দুটি শর্ত আছে, শর্ত দুটি ফুলফিল করলে চিত্রণ হবে, না করলে হবে না। 1 নম্বর, এ সেটের প্রতিটি সদস্যের এফ ইমেজ প্রতিবিম্ব, বাংলায় বলি প্রতিবিম্ব। বলার সময় আমরা এফ ইমেজ বলবো। এ সেটের প্রতিটি সদস্যের এফ ইমেজ বি সেটে থাকবে। 1 নম্বর কন্ডিশন। দুটো কন্ডিশন।
আমি পরে ছবি দিয়ে ব্যাপারটা আরো ব্যাখ্যা করব, আপাতত লিখে দিচ্ছি। 2 নম্বর কন্ডিশন হচ্ছে এ সেটের একটি সদস্যের একাধিক এফ ইমেজ বি সেটে থাকবে না। এফ ইমেজ ব্যাপারটা কি, তার জন্য উদাহরণ প্রয়োজন। এটা কন্ডিশন গেল, চিত্রণ হতে গেলে এই কন্ডিশন দুটো ফুলফিল করতে হবে। 1 নম্বর কন্ডিশন কি, এফ এ থেকে বি সেটে, এফ এ থেকে বি সেট দুটো সেট থাকবে। আমি দুটো সেটের ছবি এঁকে ব্যাপারটা বলছি। তার আগে এ থেকে ধরে নাও এই একটা সেট, বি একটা সেট, এ সেটে কিছু সদস্য আছে, বি সেটে কিছু সদস্য থাকবে। এ থেকে বি তে চিত্রণকে সূচিত করবে যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে। 1 নম্বর, এ সেটের প্রতিটি সদস্যের এফ ইমেজ প্রতিবিম্ব কি হয়, যেটা আমরা ছবি করে বোঝাবো আর কি। আর এ সেটের একটি সদস্যের একাধিক এফ ইমেজ বি সেটে থাকবে না। এ সেটের একটা সদস্যের একটাই এফ ইমেজ থাকবে, একটা সদস্যের দুটা এফ ইমেজ বা তিনটা এফ ইমেজ বি সেটে থাকবে না। এবার আসা যাক এফ ইমেজ ব্যাপারটা কি। আমি ডেফিনেশনটা মুছে দিচ্ছি, নির্দিষ্ট উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে ব্যাখ্যা করছি। চিত্রণের একটা কন্ডিশন বা চিত্রণের সূত্র উল্লেখ করা থাকবে, কোন শর্ত সাপেক্ষে চিত্রণটা হচ্ছে সেটা চিত্রণের উল্লেখ করা থাকবে। ধরি এর একটা চিত্রণ এ সেট থেকে বি সেটে এফ এ থেকে বি তে চিত্রণ সূচিত করে। যেখানে কন্ডিশনটা দেওয়া থাকে y ইকুয়াল টু f of x ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি খুব সহজ একটা অপেক্ষক 2x প্লাস। কন্ডিশন দেওয়া থাকবে কি শর্তে চিত্রণটা হচ্ছে। এখানে y কি x কি এগুলো আমাদের জানতে গেলে সেট করে দেখাতে হবে। আমি এইভাবে দুটো সেটকে নিচ্ছি, এ একটা সেট, বি একটা সেট। এফ একটা চিত্রণ যার মাধ্যমে এ সেটের সদস্যগুলো বি সেটে পৌঁছায়, এফ চিত্রণের মাধ্যমে। কিভাবে, আমি এ সেটের মধ্যে ধরে নিচ্ছি কতগুলো সদস্য, 1 2 3, তিনটে সদস্য ধরে নিলাম, আরো ধরতে পারি। তিনটে সদস্য এ সেটে আছে। এ সেটের সদস্যকে x ধরবো। এ সেটের সদস্য 1 হোক 2 হোক 3 হোক প্রত্যেককে আমি x হিসাবে ধরবো, অর্থাৎ x এর মান 1 হতে পারে, x এর মান 2 হতে পারে, x এর মান 3 হতে পারে। আর y থাকছে b সেটে, a সেটে 1 2 3 থাকছে আর y থাকছে b সেটে। a সেটের 1 f এর মাধ্যমে b সেটে কোথায় পৌঁছাবে, b সেটের কোন সদস্যের জায়গায় পৌঁছাচ্ছে এটা আমরা দেখব। সেটা করতে গেলে x এর মান 1 যদি f of x এ বসাই তাহলে y কত হচ্ছে, x এর জায়গায় যদি 1 বসাই তাহলে এই শর্ত অনুসারে ডান দিকে 2 ইনটু x এর জায়গায় 1 প্লাস 1, ক্যালকুলেশন x এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি 3, তার মানে x এর মান 1 হলে b সেটে 3 থাকতে হবে, x এর মান 1 হলে b সেটে 3 থাকতে হবে। অর্থাৎ a সেটের 1 b সেটের 3 তে পৌঁছাচ্ছে। ঠিক একই ভাবে y ইকুয়াল টু f of 2, x এর মান 2 নিচ্ছি, তাহলে আমার দাঁড়াচ্ছে 2 ইনটু 2 প্লাস 1 5, অর্থাৎ b সেটে a সেটের 2 f এর মাধ্যমে b সেটের 5 এ পৌঁছাচ্ছে।
ঠিক একইভাবে y ইকুয়াল টু x এর জায়গায় 3 বসাচ্ছি, তাহলে 2 ইন্টু 3 প্লাস 1 7। 3 কোথায় পৌঁছাচ্ছে? বি সেটের 7 এ পৌঁছাচ্ছে। এইবার বলি কোনটা f ইমেজ কোনটা কি এই ব্যাপারটা। f এর 1 এর f ইমেজ হচ্ছে 3, এক্ষেত্রে আমরা 3 কে বলবো 1 এর f ইমেজ বা প্রতিবিম্ব। ঠিক একইভাবে a সেটের 2 এর f ইমেজটা হচ্ছে b সেটের 5, b সেটের 5 টা হচ্ছে 2 এর f ইমেজ। ঠিক অনুরূপে 3 এর f ইমেজ 7। ম্যাপিং এর যে কন্ডিশনগুলো ছিল কি ছিল? ম্যাপিং এর কন্ডিশনে বলা ছিল যে a সেটের প্রতিটা সদস্যের f ইমেজ b সেটে থাকতে হবে, যদি b সেটে 7 না থাকে ম্যাপিং হবে না। প্রথম কন্ডিশনটা তোমরা দেখবে আমি লিখেছিলাম a সেটের প্রত্যেকটা সদস্যের f ইমেজ b সেটে থাকতে হবে। তাহলে এখানে 3 5 7, এখানে যদি 1 2 3 থাকে আর ম্যাপিং এর কন্ডিশনটা যদি এটা হয় তাহলে অবশ্যই b সেটে 3 5 7 থাকতে হবে। আর কেউ থাকুক না থাকুক সেগুলো নিয়ে কোনো শর্ত নেই, b সেটে 3 5 7 থাকতে হবে। তাহলে 3 এর f ইমেজ 7 মনে রাখবে। ঠিক বিপরীত ক্রমে আমরা বলতে পারি এইদিকে যে 3 আছে এই 3 এর প্রি ইমেজ বা প্রাকবিম্ব সেটা হচ্ছে 1। এইদিকে যে 5 আছে 5 এর প্রাকবিম্ব সেটা হচ্ছে 2। এদিকে যে 7 আছে 7 এর প্রাকবিম্ব কত হচ্ছে 3, প্রাকবিম্ব বা প্রি ইমেজ। আর f ইমেজ মানে 3 এর f ইমেজ 7। ম্যাপিং এর কন্ডিশনে ছিল a সেটের প্রতিটি সদস্যের একটা f ইমেজ থাকবে, একাধিক f ইমেজ থাকবে না, একের একটাই f ইমেজ। এরকম যেন না হয় কখনো যে 1 3 এও যাচ্ছে আবার 1 কোথাও গিয়ে অন্য আরেকটা সদস্যে যাচ্ছে, 4 এ যাচ্ছে, এরকম যেন কখনো না হয়। এটা হলে কিন্তু ম্যাপিং হবে না বা চিত্রণ হবে না। ঠিক আছে, তাহলে চিত্রণের কন্ডিশন দুটো ফুলফিল হচ্ছে। আচ্ছা, বি সেটের মধ্যে আমি আরেকটা সদস্য নিলাম 8, প্রবলেম নেই। বি সেটের মধ্যে আমি আরো একটা সদস্য নিলাম 6, প্রবলেম নেই। কিন্তু যদি এ সেটের মধ্যে আমি একটা সদস্য লিখি তাহলে তার f ইমেজ যেটা হবে সেটা বি সেটে রাখতে হবে, যদি না রাখি তাহলে চিত্রণ হবে না। তাহলে এ সেটের প্রতিটা সদস্যের f ইমেজ বি সেটে থাকতে হবে, বি সেটে f ইমেজ বাদেও বাকি যে সদস্যগুলো তারা থাকতেও পারে নাও থাকতে পারে। পরিষ্কার? তাহলে চিত্রণ হতে গেলে এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। এবার আসছি চিত্রণের কিছু প্রকারভেদ আছে, সেগুলো আমরা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব। চিত্রণের কিছু প্রকারভেদ। চিত্রণের কিছু প্রকারভেদ, এখানে আরেকটা জিনিস আমি একটু আলোচনা করে রাখি। এ বি সেট এই দুটোই থাকলো, এফ একটা চিত্রণ এ থেকে বিতে যাই হলো যেরকম ভাবে দেওয়া আছে তাই, শুধু অপেক্ষকের কন্ডিশনটা যদি আমি পাল্টে দিই, অর্থাৎ 2x² + 1 করলাম, 2x² + 1, তাহলে একটা মজার জিনিস, এ সেটের মধ্যে যদি আমি 1 2 3 এরকম নিয়েছিলাম, তো এ সেটের মধ্যে 1 নিচ্ছি -1 নিচ্ছি, এ সেটটা সদস্য আমি ইচ্ছা মতো নিতে পারি, কিন্তু তার জন্য f ইমেজটা ওখানে দিতে হবে। এখানে 2 নিলাম, 1 -1 2। তাহলে মজার জিনিস, x = 1 হলে y এর মানটা দাঁড়াচ্ছে f(1) 2 * 1² + 1 = 3। তার মানে 1 কোথায় পৌঁছাচ্ছে? 3। ঠিক আছে, এখানে -1 আছে, এখানে -1 আছে এ সেটে, তাহলে y এর মানটা কত হচ্ছে? -1 যদি হয় 2 * -1² + 1, 2 * -1² মানে 1, তার মানে হচ্ছে 3। তাহলে -1টাও 3 তে পৌঁছাচ্ছে, এ সেটের 1 3 তে পৌঁছাচ্ছে, এ সেটের -1টাও 3 তে পৌঁছাচ্ছে। তাহলে এটা কি ম্যাপিং হবে? দেখো একটু আগে আমি যেটা বলেছিলাম, এ সেটের একটা সদস্যের দুটা f ইমেজ থাকা চলবে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এ সেটের একাধিক সদস্যের দুটা সদস্যের একটাই f ইমেজ। এ সেটের 1 বি সেটের 3 তে পৌঁছাচ্ছে, এ সেটের -1 বি সেটের 3 তে পৌঁছাচ্ছে, এটা সম্ভব।
এটা হলে ম্যাপিং হবে, হবে না না তা না। হবে না কখন? যখন এ সেটের একটা সদস্য বি সেটের দুই জায়গায় পৌঁছাচ্ছে। সেটা আমি কোনো উদাহরণ সহযোগে বলছি না, এরকম হতে পারে না। তাহলে এটা হলেও চিত্রণ হবে। এ সেটের একাধিক সদস্য বি সেটের এক জায়গায় পৌঁছাচ্ছে। আবার একটা সদস্য দুই যদি এখানে বসাই তাহলে আমার দাঁড়াচ্ছে 8 একে 9 হয়ে যাবে। ঠিক আছে, হতে পারে একটা সদস্য আবার একটাতে গেল, আর একটা সদস্য আবার এখানে গেল, আবার দুটো সদস্য আরেক জায়গায় পৌঁছালো, তাও চিত্রণ হতে পারে। কিন্তু উল্টাটা হবে না, এ সেটের একটা সদস্যের দুটা এফ ইমেজ যেন না থাকে, আর এ সেটে কেউ যেন ফাঁকা না থাকে। ক্লিয়ার? তোমরা হয়তো বুঝতে পেরেছো। আমি পরবর্তী পর্যায়ে যাচ্ছি। পরবর্তী পর্যায়ে চিত্রণের কিছু প্রকারভেদ আসবে। কি কি? আগে আমি লিখে নেব কি ব্যাপারটা। চিত্রণের প্রকারভেদগুলো আমরা ছবি করে করে বলবো, চিত্রণটা ছবিতে বুঝতে সুবিধা হবে। চিত্রটা ছবিতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যে উদাহরণটা আমি একটু আগে দিলাম 1 2 3 নিয়ে এখানে যাচ্ছে, এটাকে আমরা ক্রমিক জোড় আকারে প্রকাশ করতে পারি। আমি আরেকবার লিখে নিচ্ছি, দরকার হলে মুছে দিলাম, তবুও আরেকবার লিখে নিচ্ছি। যে কন্ডিশনটা ছিল y f of x equal to 2x plus 1, 1 2 3 নিয়েছিলাম, 1 যাচ্ছে 3 তে, 2 যাচ্ছে 5 এ, আর 3 যাচ্ছে 7 এ। 1 3 তে পৌঁছাচ্ছে, 2 5 এ যাচ্ছে, 3 যাচ্ছে 7 এ। এই কন্ডিশন অনুসারে x সদস্যটা আমরা a সেট থেকে নিচ্ছি, y এর মানটা b সেটে পাচ্ছি। এই চিত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি, f একটি চিত্রণ। কিরকম? a থেকে b সেট একটি চিত্রণকে সূচিত করে 1 3 2 5 3 7, এটাও দেখা যেতে পারে। তাহলে a সেট আর বি সেটের যদি আমরা ক্রস করি, আগের দিনের সম্বন্ধের নিয়মে মনে রাখবে, এ সেট আর বি সেটের যদি ক্রস করি তাহলে এ বি সেটের ক্রস প্রোডাক্টের মধ্যে যে সদস্যগুলো ছিল তার একটা উপসেট কিন্তু এটা। এ বি সেটে ক্রস করলে কত দাঁড়াবে? 1 3 1 5 1 7 2 3 2 5 2 7 3 3 3 5 3 7, তাই তো? তাহলে তাদের একটা উপসেট এফ। তাহলে এফ তো একটা চিত্রণ বলছি, আর আগের দিন এফ এর জায়গায় এটাকে আর লিখে আমরা বলে এসেছি সম্বন্ধ। তাহলে খুব মজার জিনিস, চিত্রণ কিন্তু একটা সম্বন্ধ। চিত্রণ নিজেও একটা সম্বন্ধকে সূচিত করে, কিন্তু সম্বন্ধ চিত্রণ না। সম্বন্ধ সবসময় চিত্রণ হবে না। সম্বন্ধটাকে চিত্রণ হতে গেলে যে দুটো কন্ডিশন বললাম সেই দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। কি? প্রথম সেটের প্রত্যেকটা সদস্যের এফ ইমেজ থাকতে হবে, 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর, একই সদস্যের দুটো যেন এফ ইমেজ না থাকে। অর্থাৎ এখানে যদি আমি 1 3 এর পরে যদি 1 5 নিই, সেটা একটা সম্বন্ধ হবে, সম্বন্ধ হবে, চিত্রণ হবে না যদি আমি 1 5টা নিয়ে ফেলি। কারণ কি? 1 একবার 3 এ যাচ্ছে, আবার 1 5 এ যাচ্ছে, এরকম তো হতে পারে না চিত্রণের ক্ষেত্রে, যেটা সম্বন্ধকে সম্ভব। তাহলে সম্বন্ধ আর চিত্রণের মধ্যে পার্থক্য আছে। চিত্রণকে সম্বন্ধ হিসেবে আমরা ধরতে পারি, কিন্তু সম্বন্ধকে চিত্রণ বলা যাবে না সব ক্ষেত্রে। কন্ডিশন ফুলফিল করলে হবে, না হলে হবে না। এবার চিত্রণের প্রকারভেদগুলোতে যাচ্ছি। সম্বন্ধের যেমন ক্ষেত্র পাল্লা হয়, চিত্রণেরও ক্ষেত্র পাল্লা হয় একই রকম। এফ চিত্রণের ক্ষেত্র নির্ণয় করতে গেলে প্রথম সদস্যগুলোকে নিয়ে হবে, আমি আগের দিন ক্লাসে বলেছি। ঠিক এই ক্ষেত্রেও তাই, এফ চিত্রণের ক্ষেত্র নির্ণয় করতে গেলে প্রথম সদস্যগুলোকে নিয়ে হবে ক্ষেত্র, দ্বিতীয় সদস্যগুলোকে নিয়ে হবে পাল্লা। এখানেও চিত্রণের ক্ষেত্র যেটা সম্বন্ধতে ছিল এখানেও তাই, সেটা আলোচনা করছি না। এবার আসি চিত্রণের প্রকারভেদ। চিত্রণের প্রকারভেদগুলো কি কি আমি লিখছি। প্রথমে 1 1 চিত্রণ, 1 1 চিত্রণ। 1 1 চিত্রণটা হচ্ছে 1 1 1 1 ম্যাপিং, 1 1 ম্যাপিং, বা এটাকে বলতে পারি সাবজেক্টিভ
SURJECTIV সাবজেক্টিভ ম্যাপিং, MAPP 1-1 ম্যাপিং, বা এটাকে আরেকটা নাম আছে সাবজেক্টিভ, তোমরা মনে রাখবে সাবজেক্টিভ ম্যাপিং। এক এক চিত্র, এক এক 1-1 ম্যাপিং। 1-1 ম্যাপিংটা আমরা কি করব, জাস্ট ছবিতে বলছি, ছোট ছোট করে ছবি বলছি। এটা এ সেট, এটা বি সেট। এফ একটা চিত্রণ এ থেকে বি তে নিয়ে যাচ্ছে, এর একটা সদস্য বির একটা সদস্যতে যাচ্ছে, এর একটা সদস্য বির একটা সদস্যতে যাচ্ছে। তাহলে এ সেটের প্রতিটি সদস্যের যদি ভিন্ন ভিন্ন এফ ইমেজ থাকে, তোমরা হয়তো ভাববে হ্যাঁ ভিন্ন ভিন্ন থাকতেই হবে, না, বাধ্যতামূলক না, ভিন্ন ভিন্ন নাও হতে পারে। দুটো সদস্যের একটা এফ ইমেজ থাকতে পারে। আমি একটু আগেই বললাম এ সেটের দুটো সদস্য বি সেটের এক জায়গায় পৌঁছাতে পারে, তাহলে সেটাও কিন্তু সম্ভব, সেটা চিত্রণ হবে, কিন্তু 1-1 হবে না। 1-1 হতে গেলে একটা সদস্যের একটাই এফ ইমেজ থাকবে, জাস্ট ছবিতে আমি বললাম। তাহলে এটা এক এক চিত্রণ, শর্তটা থাকবে, সেটা আমরা হয়তো পরে প্রমাণ করবো যে এক এক হচ্ছে কিনা। আমি এখানে যেটা বলবো জাস্ট ছবি সহকারে বোঝানোর চেষ্টা করছি। বহু এক চিত্রণ, বহু এক চিত্রণ, মেনি ওয়ান, মেনি ওয়ান ম্যাপিং। বহু এক চিত্রণ, এটা ছিল এক এক, এবার বহু এক। আচ্ছা, বহু এক চিত্রণটা আবার দুটো ছোট ছোট সেট করে ব্যাপারটা বলি, যেটা আগেই বলছিলাম সেটাই এখানে আসবে। অর্থাৎ এ একটা সেট, বি একটা সেট, এফ একটা চিত্রণ এ থেকে বি, এ সেটের তিনটা সদস্য, বি সেটেরও দুটা তিনটা সদস্য, বা দুটাই ধরি। এ সেটের প্রথম সদস্য যেখানে যাচ্ছে, এ সেটের দ্বিতীয় সদস্য সেখানে যাচ্ছে, 3 নম্বরটা আবার আলাদা যাচ্ছে। তাহলে এইটাকে বলবো বহু এক চিত্রণ, এটাও সম্ভব। বহু এক চিত্রণ, এক এক চিত্রণ, বহু এক চিত্রণ। দুটা সদস্য এক জায়গায় পৌঁছাচ্ছে, বা দুই বা ততোধিক আরো বেশি সদস্য এক জায়গায় পৌঁছালে তাকে আমরা বলবো, একটাই যদি এফ ইমেজ থাকে তখন সেই চিত্রণটাকে বলবো মেনি ওয়ান ম্যাপিং, বহু এক চিত্রণ। 3 নম্বর, গোটা বোর্ড দেখা যাচ্ছে নিশ্চয়ই। 3 নম্বর, 3 নম্বরে হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এক এক, বহু এক, অন্তচিত্রণ ও পরিচিত্রণ। অন্তচিত্রণ, অন্তচিত্রণ হচ্ছে ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং, অন্তচিত্রণ হচ্ছে ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিংটা কি? এ একটা সেট, বি একটা সেট। এ সেটের এফ একটা চিত্রণ এ থেকে বি তে যাচ্ছে, এ সেটের সদস্যগুলো এফ ইমেজ বি তে থাকবে। অন্ত মানে আলাদা আলাদা এফ ইমেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা কন্ডিশনে আসছে না। এখানে কন্ডিশনে যেটা আসবে, বি সেটে অন্ততপক্ষে, বি সেটে অন্ততপক্ষে একটা সদস্য থাকবে যে কিনা এ সেটের কোনো সদস্যের এফ ইমেজ হবে না। অন্তচিত্রণ কিন্তু বি সেটে অন্ততপক্ষে একটা সদস্য থাকবে, একাধিক থাকতে পারে, একের বেশি 2, 2, 3, 4, 5 যা খুশি থাকতে পারে। বি সেটে একটা সদস্য, অন্ততপক্ষে একটা সদস্য থাকবে যে এ সেটের কোনো সদস্যের এফ ইমেজ হবে না। ঠিক আছে, বি সেটের মধ্যে থাকতেই হবে। তাহলে তখন সেই চিত্রণটাকে বলবো অন্তচিত্রণ। তাহলে অন্ত যেহেতু হয়, তাহলে আরেকটা কন্ডিশন আসতে পারে, সেটাকে বলবো কত, উপরিচিত্রণ। অন্তচিত্রণে পড়ে আসবে উপরিচিত্রণ। অনটু ম্যাপিং, অনটু ম্যাপিং। অনটু ম্যাপিং তাহলে কি হচ্ছে, অন্তচিত্রণ ও পরিচিত্রণ, অনটু ম্যাপিং। ঠিক একইভাবে দুটো সেট নেব, একইভাবে দুটো সেট নিচ্ছি।
এ থেকে বি, জায়গাটা একটু ছোট। উপরিচিত্রণ হতে গেলে দেখা যাবে এ সেটের সদস্যগুলোর একটা করে এফ ইমেজ তো থাকতেই হবে। এ সেটের সদস্যগুলোর একটা করে এফ ইমেজ বি সেটে থাকতেই হবে, অতিরিক্ত কেউ থাকবে না। এ সেটের সদস্যগুলোর একটা করে এফ ইমেজ বি সেটে থাকবে, কিন্তু অতিরিক্ত কোনো এফ ইমেজ থাকবে না, সেটাকে বলবো অন টু ম্যাপিং। ঠিক আছে, এটাকে আমরা ইনজেক্টিভও বলতে পারি। ইনজেক্টিভ ইনজেক্টিভ ম্যাপিং বলতে পারি। উপরিচিত্রণ, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, চিত্রণটি হয় এক এক হবে অথবা বহু এক হবে। দুটো কিন্তু একসাথে হতে পারে না। এক এক হলে বহু এক হবে না, বহু এক হলে এক এক হবে না। আর অন্ত উপরের ব্যাপারটা বলি, চিত্রণটি যদি অন্তচিত্রণ হয় তাহলে উপরিচিত্রণ হবে না। ঠিক উপরিচিত্রণ যদি হয় তাহলে একই সাথে অন্তচিত্রণ হতে পারে না। তাহলে কি হতে পারে? এই চারটা যে ভাগ করলাম, এই চারটে ভাগের মধ্যে আবার একটার সাথে আরেকটা হতে পারে। কোনটা কোনটা হতে পারে? এক এক অন্ত হতে পারে, এক এক উপরি হতে পারে, বহু এক অন্ত হতে পারে, বহু এক উপরি হতে পারে। কিন্তু এক এক বহু এক একসাথে হবে না, অন্তচিত্রণ উপরিচিত্রণ একসাথে হবে না। তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা আরো চারটা ভাগ এখানে তৈরি করতে পারি। এক এক অন্তচিত্রণ, এক এক উপরিচিত্রণ, বহু এক অন্তচিত্রণ, বহু এক উপরিচিত্রণ। তাহলে সেই ভাগগুলো জাস্ট আমি ছবিতেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এক এক অন্ত, এক এক উপরি, বহু এক অন্ত, বহু এক উপরি, এই ভাগগুলো আমি ছবিতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি কি হতে পারে? এক এক অন্ত হতে পারে, এক এক উপরি হতে পারে। এক এক অন্তচিত্রণ, এক এক অন্তচিত্রণ, এক এক অন্তচিত্রণ মানে 1 into mapping, 1 into mapping। ছবিটা তাহলে কিরকম হবে? যেখানে এক একও হবে এবং ইনটু হবে। একটা সদস্য এ সেটের একটা সদস্য এফ এর মাধ্যমে বি সেটের একটাতে যাবে, আরেকটাতে যাবে, আরেকটা ধরে নিলাম, না নিলেও হবে, দরকার নেই, দুটোতেও হবে। কিন্তু ইনটু হতে গেলে একটা অতিরিক্ত থাকতেই হবে। তাহলে এই যে একটা অতিরিক্ত সদস্য থাকলো, একটা দিয়ে গেল, তাহলে এই ম্যাপিংটাকে আমরা বলবো এক এক অন্তচিত্র। 2 নম্বর, এক এক উপরিচিত্রণ, এক এক উপরিচিত্রণ। এটা হচ্ছে 1 onto mapping, 1 onto mapping। 1 onto mappingটা কি? এটার আরেকটা নাম হয় বাইজেক্টিভ ম্যাপিং, সাবজেক্টিভ প্লাস ইনজেক্টিভ। সাবজেক্টিভ প্লাস ইনজেক্টিভ দুটো মিলে হচ্ছে বাইজেক্টিভ, বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং এর ছবিটা কিরকম হবে? এ একটা সেট, বি একটা সেট, এফ একটা চিত্রণ, এ থেকে বি তে পৌঁছে দিচ্ছে। বাইজেক্টিভ হতে গেলে 1 onto 1 কন্ডিশনটা ফুলফিল করলো, একটাতেই গেল, একটাতেই গেল, একটাতেই গেল, অতিরিক্ত কেউ নেই, ব্যাস 1 onto। 1 onto চিত্রণটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। পরে আমাদের বিপরীত চিত্রণের ক্ষেত্রে এই কন্ডিশনটা আগে ফুলফিল করতে হবে।
বিপরীত চিত্রণটা পরে বলছি। তাহলে এক এক উপরি চিত্রণ, এক এক উপরি চিত্রণের পরে আসবে, মুছে দিচ্ছি, উপরেই করছি। তাহলে আর কি কি হতে পারে, দুটো লিখলাম, এক এক অন্তঃচিত্রণ, এক এক উপরি চিত্রণ। এবার যেটা করব সেটা হচ্ছে বহু এক অন্তঃচিত্রণ, 3 নম্বর দিয়ে দিচ্ছি। বহু এক অন্তঃচিত্রণ, মেনি ওয়ান into mapping, MAPPING, many one into mapping, বহু এক অন্তঃচিত্রণ। ছবিতেই বলবো, এ একটা সেট, তোমরা নিজেরা হয়তো এখন নিজেরাই তৈরি করে করতে পারছো ছবিটা। বহু এক মানে এ সেটের একাধিক সদস্য বি সেটের একটা জায়গায় পৌঁছাবে, সে দুটো হতে পারে, তিনটেও হতে পারে। এ সেটে 3টি সদস্য বি সেটে এক জায়গায় পৌঁছাতে পারে, আবার একটা সদস্য আলাদাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা হলো বহু এক। বহুজনের এফ ইমেজ একটাই, বহু এক। আর ইনটু হতে গেলে তাহলে একটা অতিরিক্ত থাকতে হবে। ইনটু হতে গেলে, অন্তঃচিত্রণ হতে গেলে একটা অতিরিক্ত থাকতেই হবে, অন্তত একজন অতিরিক্ত থাকবে যে কারো এফ ইমেজ হবে না, অর্থাৎ যার কোনো প্রি ইমেজ নেই, এই কথাটাও বলতে পারে। একাধিক থাকতে পারে। 4 নম্বর, প্রথম যে 4 প্রকার বলা হলো তাদের দিয়ে আবার চারটে ভিন্ন ভিন্ন চিত্রণ আমরা লিখছি। বহু এক অন্তঃচিত্রণ। এবার আসবে বহু এক উপরি চিত্রণ, বহু এক উপরি চিত্রণ, মেনি ওয়ান অন টু, many one on two. Many one on two mapping. Many one on two mapping টা কি? আবার ছবিতেই বলছি, এ একটা সেট, বি একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, এফ একটা চিত্রণ, এ থেকে বিতে যাচ্ছে, মেনি ওয়ান। তাহলে বহু এক আগে করি, দুইজনকে একখানে দিলাম, একজনকে আলাদা জায়গায় পৌঁছালাম, মেনি ওয়ান অন টু, অতিরিক্ত কেউ থাকবে না, অতিরিক্ত থাকলে ইনটু, অতিরিক্ত না থাকলে অন টু। আশা করি প্রকারভেদগুলো বুঝতে পেরেছো তোমরা, কোন চিত্রণটাকে আমরা কিভাবে নামকরণ করছি সেই প্রকারভেদগুলো বুঝতে পারবে। এইবার চিত্রণের 3টে চ্যাপ্টার আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কিন্তু যে থিওরি পার্টটা আমি একসাথে কমপ্লিট করছি আজকে। প্রথম চ্যাপ্টারের থিওরি পার্টটা এটাই ছিল। এখানে একটা জিনিস আলোচনা যেটা আমি মুখে বলে দিলাম সেটা হচ্ছে ক্ষেত্র পাল্লার ব্যাপারটা। হ্যাঁ, ক্ষেত্র পাল্লার ব্যাপারটা তোমরা আগের দিন যেহেতু আমরা ক্লাস করেছো, তাহলে আগের দিন ক্লাসে যেটা আমরা সম্বন্ধের ক্ষেত্রে ক্ষেত্র পাল্লাটা করেছি যেভাবে, এই চিত্রণের ক্ষেত্রেও ক্ষেত্র পাল্লাটা একইভাবেই আসবে, আলাদা কিছু না। এবার আসবো কম্পোজিট চিত্র। কম্পোজিট চিত্রণটা কি? কম্পোজিট ম্যাপিং। কম্পোজিট ম্যাপিং, কম্পোজিট ম্যাপিংটা এখানে দুটো চিত্রণ থাকবে। কম্পোজিট চিত্রণটা নির্ণয় করতে গেলে দুটো চিত্রণ থাকবে। কিরকম দুটো চিত্রণ? এফ একটা চিত্রণ, এ থেকে বি তে, আর আরেকটা চিত্রণ জি কোথায় যাচ্ছে, বি থেকে সি তে। দুটো চিত্রণ, এফ চিত্রণটা এ থেকে বি তে নিয়ে যাচ্ছে, আর জি চিত্রণটা বি সেট থেকে, বি সেটের সদস্যগুলোকে সি সেটে পৌঁছে দিচ্ছে। তাহলে ছবিটা কেমন হবে? 3টা সেট আমাদের নিতে হবে, এ সেট, বি সেট, সি সেট, 3টে সেট।
তিনটি সেট আমরা নিচ্ছি এ বি সি, সেটকে ক্যাপিটাল দিয়ে বলা হয়। এফ এ সেটের সদস্যগুলোকে এই চিত্রণের মাধ্যমে বি সেটে আমরা পাচ্ছি, আর জি কি করছে, বি থেকে সিতে নিয়ে যাচ্ছে। তাহলে এফ চিত্রণের কন্ডিশনটা হচ্ছে এক্স একটা সদস্য এ সেটে থাকলে বি সেটের ওয়াই এ পৌঁছাচ্ছে। কন্ডিশনটা কি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আমি ধরে নিচ্ছি 2x প্লাস আলাদা কিছু ধরলেও হবে, বা x প্লাস 3 ধরি, কোনো অসুবিধা নেই, সহজ সরলই ধরি x প্লাস 3। ওয়াইটা x এর একটা মান নিলে, x এর মান যদি 1 নিই এখানে, তাহলে x ইজ ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু কত হচ্ছে f অফ 1, তার মানে 4। 1 কোথায় পৌঁছাচ্ছে, বি সেটে 4 এ পৌঁছাচ্ছে, বি সেটের উপরে লিখছি 4, এখানে 1, তাহলে f এর মাধ্যমে f a থেকে b, এই চিত্রণের কন্ডিশনটা এটা নিলাম। চিত্রণের একটা শর্ত লাগে, শর্তটা এটা। তাহলে a সেটের 1 f এর মাধ্যমে b সেটের 4 এ পৌঁছালো, 1 4 হলো। এইবার b সেটের থেকে আবার আরেকটা চিত্রণ কাজ করছে, যেটা কিনা সি তে নিয়ে যাচ্ছে বি সেটের সদস্যগুলোকে, সেটা কি জি। তাহলে তারও কিছু কন্ডিশন লাগবে। আমি বি সেটের ওয়াই জি এর মাধ্যমে সি সেটের জেড এ পৌঁছাচ্ছে, বি সেটের ওয়াই এফ এর মাধ্যমে জি এর মাধ্যমে সি সেটের জেড এ পৌঁছাচ্ছে বললাম। তাহলে এখানে চিত্রণের কন্ডিশনটা এরকম হতে পারে, জেড ইকুয়াল টু জি অফ ওয়াই ইকুয়াল টু, আমি ধরলাম 1 বাই করে ধরি না, 1 বাই y প্লাস 2 ধরে নিলাম, যেমন খুশি একটা y এর অপেক্ষক ধরা নিয়ে কথা ধরলাম y প্লাস 2। তাহলে এখানে যদি y এর মান 4 হয়, তাহলে z এর মান কত হবে, y ইকুয়াল টু 4 হলে z হচ্ছে g অফ 4, g অফ 4 মানে 1 বাই 4 প্লাস 2 1 বাই 6। তাহলে এইখানে এসে কি দাঁড়ালো, সে 1 বাই 6 হয়ে গেল। সেটা 4 কোথায় পৌঁছালো, 1 বাই 6 এর কার মাধ্যমে, জি এর মাধ্যমে। তাহলে এবার ব্যাপার হলো এ সেট থেকে সি সেটে পৌঁছাতে গেলে ভায়া জি, অর্থাৎ জি তে জি ভায়া বি, অর্থাৎ বি হয়ে সি তে পৌঁছাতে হচ্ছে। কম্পোজিট ম্যাপিং কি করবে, কম্পোজিট ম্যাপিং ভায়ার ব্যাপার নেই, ডাইরেক্ট এর সদস্যটাকে সিতে পৌঁছে দেবে, ডাইরেক্ট এর সদস্যটাকে সিতে পৌঁছে দেবে। সেই চিত্রণটাকে বলবো আমরা কম্পোজিট চিত্রণ, অর্থাৎ জি আর এফ দুটো মিলে একসাথে। হিসাবটা কেমন হবে, যাতে সরাসরি আমি 1 x এর মান 1 ধরবো, z এর মান 1 এর 6 পেয়ে যাব। তাহলে এটাকে বলবো কম্পোজিট চিত্রণ। দেখা যাক হিসাবটা কি হয়। কম্পোজিট চিত্রণ করতে গেলে হিসাবটা এইভাবে লিখব, এই যে কম্পোজিট চিত্রণটা এ থেকে সি তে পৌঁছে দিচ্ছে, এই চিত্রণটাকে আমরা জি কম্পোজিশন এফ, জি নট এফ ও বলা যেতে পারে, বা জি কম্পোজিশন একটা ছোট করে ডট টাইপের গোল। এই চিত্রণটা বের করতে গেলে জি কম্পোজিশন এফ, জি কম্পোজিশন হচ্ছে চিত্রণ যে কিনা সরাসরি এ থেকে সি তে পৌঁছে দিচ্ছে, এ সেটের 1 কে সি সেটের 1 এর 6 পৌঁছে দিচ্ছে। রাজ্যবাসী সকলের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী রাজেলা। তাহলে জি কম্পোজিশন এফ এর ফর্মুলাটা আমাদের প্রথম প্রয়োজন। জি কম্পোজিশন এফ কি করবে, যে সদস্যটা নেবে সরাসরি এ সেট থেকে নেবে, তাহলে জি কম্পোজিশন এফ অফ এক্স এর ফর্মুলাটা চাই। তাহলে এটা করলে আমরা কি পাবো, জেড এর মান পাবো। এটা করলে যেটা পাবো সেটা হবে জেড এর মান। তাহলে আমি যদি লিখে নিই, জেড এর মানই পেয়ে যাচ্ছি কার মাধ্যমে, জি কম্পোজিশন এফ অফ এক্স এর মাধ্যমে। জি কম্পোজিশন এফ অফ এক্স টা কি রকম, আচ্ছা জি কম্পোজিশন এক্স টাকে প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেটে রাখছি, এটাকে পরের লাইনে লিখছি, এভাবে লেখা যায় জি অফ এফ অফ এক্স,
জি নট এফ অফ এক্স, বা তারপরের লাইনে মানে তারপরের লাইনে লিখতে পারি জি, এই নট চিহ্নটাকেও একটা ব্র্যাকেট করে দিই, ব্যাস দেখো কিভাবে আসছে জি অফ এফ অফ এক্স। জি অফ এফ অফ এক্সটা কি? এফ অফ এক্স, এফ অফ এক্স কত? এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস থ্রি। এফ অফ এক্স কত? এক্স প্লাস থ্রি, মানে এক্স আর জেড এর মধ্যে আমরা রিলেশন তৈরি করতে যাচ্ছি। আচ্ছা এইবার দেখো জি অফ ওয়াই কত? জি অফ ওয়াই, জি অফ ওয়াই হচ্ছে 1 বাই ওয়াই প্লাস 2। তাহলে জি অফ এক্স প্লাস থ্রি কত হবে? অপেক্ষকের ব্যাপার, ওয়াই প্লাস 2 ছিল, জি অফ এক্স প্লাস থ্রি তাহলে কত হবে? এক্স প্লাস থ্রি প্লাস 2, এক্স প্লাস থ্রি প্লাস 2, তার মানে 1 বাই এক্স প্লাস 5 হয়ে গেল। তাহলে কি পেলাম আমরা? আমি উপরে লিখছি, তাহলে জি কম্পোজিশন এফ একটা চিত্র হচ্ছে তৈরি হতে যাচ্ছে, জি কম্পোজিশন এফ একটা চিত্র কোথা থেকে কোথায় যাচ্ছে? এ টু সি। ফর্মুলাটা কি পেলাম? ফর্মুলাটা আগে তৈরি করতে হলো, যেখানে জেড সমান সমান জি কম্পোজিশন এফ অফ এক্স সমান সমান একবারে জি কম্পোজিশন এফ অফ এক্স করে আমরা কি পেলাম? 1 বাই এক্স প্লাস 5। অতএব দেখা যাক এক্স এর মান নেব আমি এস এর থেকে, এক্স এর মান যদি 1 নিই তাহলে জি, এক্স এর মান যদি 1 নিই তাহলে জি কম্পোজিশন এফ অফ 1 কত হচ্ছে? যেটা হবে জেড এর মান, এটা হবে জেড এর মান, জেড ইকুয়াল টু জি কম্পোজিশন এফ অফ এক্স এর জায়গায় 1 বসালাম, 1 বসলে 1 বাই 1 প্লাস 5 কত দাঁড়াচ্ছে? 1 বাই 6। দেখো একবারে আমি এক্স এর মান 1 দিলাম, পেয়ে গেলাম জেড এর মান 1 বাই 6 ডাইরেক্ট। তাহলে দুটো চিত্রণের এটা হচ্ছে কম্পোজিট চিত্রণ, কম্পোজিট ম্যাপিং। দুটো কেন, তিনটেও হতে পারে, আরো একটা সেট থাকতে পারে এ বি সি ডি, সেখানে হয়তো আরেকটা চিত্রণ আছে এইচ নিয়ে যাচ্ছে সি থেকে ডি তে, তাহলে আমরা ডাইরেক্ট এর সদস্য বি, বি থেকে সি, সি হয়ে ডি তে পৌঁছাবো না, সেক্ষেত্রেও একটা কম্পোজিট চিত্রণ আমরা করতে পারি যদি এদিকে থেকে থাকে, যদি এদিকে ডি আর একটা সেট থেকে থাকে, এইচ হচ্ছে আরেকটা চিত্রণ এটাতে ডি তে নিয়ে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট সেই চিত্রণটা কিভাবে লিখবো? এইচ নট জি নট এ, রিভার্স অর্ডার of x, h not g, h not g not f, h composition g composition f of x, তাহলে ডাইরেক্ট এর সদস্যটা আমাদের ডি তে পৌঁছে যাবে এই চিত্রণের সাপেক্ষে। ঠিক আছে, আমরা এরপরে প্রবলেম নিয়ে যখন করব তোমরা আরো পরিষ্কার বুঝতে পারবে কম্পোজিট চিত্রণটা কি ব্যাপার। আচ্ছা, তাহলে আগে আমরা দেখলাম চিত্রণ কি, চিত্রণের প্রকারভেদগুলো, 1-1 ম্যাপিং কি, এক এক কি, উপরি কি, অন্ত কি, বহু এক কি, সেগুলো আমরা দেখলাম, এবং এক এক বহু এক একসাথে হতে পারে না, অন্ত উপরি একসাথে হতে পারে না, সেগুলো দেখলাম। আচ্ছা, এবার যে চিত্রণের কম্পোজিট চিত্রণে একটা পুরো চ্যাপ্টারই আছে, তার কিছু প্রবলেম তোমাদের করতে হবে। কম্পোজিট চিত্রণের প্রবলেম একটা আসে পরীক্ষাতে, শর্ট প্রশ্নে আসার সম্ভাবনা থাকে, বা বড় প্রশ্নেও আসতে পারে, 4 নম্বরে একটা আসতে পারে। বিপরীত চিত্র খুব গুরুত্বপূর্ণ। বিপরীত চিত্র এবার যেটা দেখাবো সেটা হবে বিপরীত চিত্র। বিপরীত চিত্রণের ফর্মুলা তৈরি করতে হয় এবং বিপরীত চিত্রণের কিছু ম্যাথ করতে হয়, মানে খুব সম্ভাবনা বিপরীত চিত্রণের অঙ্কই থাকার। ইনভার্স ম্যাপিং, বিপরীত চিত্রণ, ইনভার্স ম্যাপিং। আচ্ছা, বিপরীত চিত্রটা কি? বিপরীত চিত্র, ইনভার্স ম্যাপিং। দুটি চিত্রণ না, এফ একটা চিত্র এ টু বি,
একটি চিত্রণ। যদি এফ চিত্রণটি এক এক উপরিচিত্রণ হয়, এক এক উপরিচিত্রণ হয়, যদি এফ চিত্রণটি এক এক উপরিচিত্রণ হয় তাহলে এফ এর বিপরীত চিত্রণের অস্তিত্ব থাকে। এক্ষেত্রে এফ ইনভার্স আবার বি থেকে এ কে চিত্রণকে সূচিত করবে। উল্টোটা, এফ যদি এ থেকে বি তে নিয়ে যায় তাহলে এফ ইনভার্সটা হয়ে যাবে বি থেকে এ তে চিত্রণকে সূচিত করবে। ঠিক আছে, এফ একটা চিত্রণ এ থেকে বি তে, আর এফ ইনভার্সটা হচ্ছে বি থেকে এ তে। তাহলে এফ ইনভার্স কিভাবে হবে এফ ইনভার্স? আচ্ছা, আমি একটা উদাহরণ সহযোগে বলছি। ধরি এফ একটা চিত্রণ এ থেকে বি, যেখানে y equal to f of x equal to 3x plus 2। অবশ্যই এফ চিত্রণটা এক এক হতে হবে, এক একের প্রমাণ আমরা অঙ্কে করব। এক এক হতে হবে, উপরই হতে হবে। কি করে এক এক হয়, কি করে উপরই হয়, পরবর্তী পর্যায়ে আমি অঙ্কে সেগুলো বলে দেব। আচ্ছা, এফ চিত্রণটা আমরা এবার ছবি করছি। এটা এ সেট, এটা বি সেট, এই একটা চিত্র এ থেকে বি তে। আমি একটা করে সদস্য নিচ্ছি। এ সেটে যদি 1 থাকে তাহলে আমাদের কি হচ্ছে, x equal to 1 হলে এখানে x এর মান থাকে, আর y এর মানটা তার জন্য আমরা বি সেটে পাই। y এর মান হবে f of 1 অর্থাৎ 5 হবে হিসাব করলে। তাহলে এখানে 1 থাকলে এখানে কি থাকছে 5। 1 কোথায় পৌঁছাচ্ছে এখানের মাধ্যমে 5। এখানে যদি 2 থাকে, এখানে যদি 2 থাকে সেটা x এর মান যদি 2 নিই তাহলে এখানে কত হচ্ছে 3 × 6 প্লাস 2 8। তাহলে এইখানে পৌঁছাচ্ছে 8। এটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে এটা একটা এক এক চিত্রণ, 1 5 এ যাবে, 2 8 এ যাবে, এখানে যদি 3 নিই তার জন্য আরেকটা পাবো। এটা হবে এক এক চিত্রণ। আর এখানে কোনো অতিরিক্ত কেউ নেই, অতিরিক্ত থাকা চলবে না, বলে দেওয়া আছে এক এক উপরিচিত্রণ হতে হবে। উপরিচিত্রণ মানে অতিরিক্ত সদস্য এখানে থাকবে না। বি সেটে কোনো অতিরিক্ত সদস্য থাকবে না। আচ্ছা, বি সেটে অতিরিক্ত সদস্য যদি না থাকে তাহলে এফ ইনভার্স চিত্রণের অস্তিত্ব থাকবে। এফ ইনভার্স চিত্রণটা কি করবে, এফ ইনভার্স যে চিত্রণটা সেটা আবার বি সদস্যগুলোকে এ তে পৌঁছে যায় উল্টে। একের এফ ইমেজ 5, 5 এর প্রি ইমেজ মান, যখন আমি 5 জানবো 5 এর প্রি ইমেজ কত সেটা বের করতে গেলে এফ ইনভার্সের সাহায্য নিতে পারবো। 2 এর এফ ইমেজ 8, 8 এর প্রি ইমেজ 2। তাহলে এফ ইনভার্স যে চিত্রণটা আমি বললাম কোথা থেকে কোথায় সূচিত করবে, বি থেকে এ তে। এফ ইনভার্স চিত্রণটা বি থেকে এ তে আসবে। তাহলে তার জন্য ফর্মুলা দরকার। ফর্মুলাটা আমরা কি করে করব, যে ফর্মুলাটা এ টু বি চিত্রণ দ্বারা চিত্রণকে সূচিত করে, যে ফর্মুলা থেকে আমরা এ টু বি চিত্রণটা পাই সেই ফর্মুলাটাকে ইউজ করব। কিভাবে, ধরি দুটো ভাগ করে নিচ্ছি, y equal to
এফ অফ এক্স। এটাকে প্রয়োজনে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এফ ইনভার্স অফ ওয়াই, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এক্স কত, এফ ইনভার্স অফ ওয়াই, উল্টে গেছে। ঠিক একইভাবে আবার এইদিকে পাচ্ছি আর একবার লিখব ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 2, ওয়াই এফ অফ এক্স 3x প্লাস 2। এখান থেকেও যদি আমরা এক্স বের করি তাহলে দাঁড়াবে ওয়াই মাইনাস 2 বাই 3, ওয়াই মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 2 বাই 3। তাহলে এবার কম্পেয়ার করছি, এক্স এর মানটাকে আমি সমান করে দিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে এফ ইনভার্স ওয়াই, ইকুয়াল টু কত হচ্ছে ওয়াই মাইনাস 2 বাই 3। এটাকে 2 নম্বর দিলাম, এটা 1 নম্বর। 1 নম্বরটা হচ্ছে a টু b চিত্রণের ফর্মুলা ছিল, আর 2 নম্বরটা যেটা পেলাম সেটা হচ্ছে b টু a f ইনভার্স চিত্রণের ফর্মুলা, অর্থাৎ f ইনভার্স হয় y মাইনাস 2 বাই 3। তাহলে মজার জিনিস, আমি যদি এখানে কার মানটা বসাবো, b থেকে a তে যখন আসতে চাইবো তখন y এর মানটা আগে নেব। y এর মান যদি আমি এখানে 5 বসিয়ে দিই, এখানে যদি 5 বসাই তাহলে 5 থেকে 2 বাদ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, কত হবে 1, অর্থাৎ 5 আবার 1 এ ফেরত চলে আসছে। 5 f ইনভার্সের মাধ্যমে, 5 f ইনভার্সের মাধ্যমে 1 এ ফিরে আসছে। কোন চিত্রণের সাপেক্ষে, বিপরীত চিত্রণের সাপেক্ষে। তাহলে f চিত্রণের সাপেক্ষে 1 5 এ পৌঁছাচ্ছে, ঠিক f ইনভার্স চিত্রণের সাপেক্ষে 5 আবার 1 এ ফেরত আসছে। তাহলে এই যে ব্যাপারটা, এই চিত্রণটাকে বলবো আমরা বিপরীত চিত্রণ। আমাদের প্রবলেম থাকবে, অনেক চিত্রণ দেওয়া থাকবে, চিত্রণ দিয়ে বলবে এটা কি বিপরীত চিত্রণ। যদি বিপরীত চিত্রণ সম্ভব, যদি এর বিপরীত চিত্রণ হয় তাহলে তার ফর্মুলা নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, বিপরীত চিত্রণ হবে কি হবে না খুব গুরুত্বপূর্ণ, দেখতে হবে আমাদের চিত্রণটা এক এক আর উপরি চিত্রণ কিনা। আমি এখনো ম্যাথ করিনি, আমরা যখন ম্যাথ করব তখন এক এক আর উপরি চিত্রণ প্রমাণটা কিভাবে করব আমরা বই থেকে দেখাবো। তাহলে আগে আমাকে দেখতে হবে এফ ইনভার্স চিত্রণ থাকবে কিনা বা অস্তিত্ব থাকবে কিনা। অস্তিত্ব থাকতে গেলে চিত্রণটা এক এক এবং উপরি হচ্ছে কিনা সেটা আমরা দেখব। এক এক উপরি হলে বিপরীত চিত্রণের অস্তিত্ব থাকবে, বিপরীত চিত্রণের অস্তিত্ব থাকলে তখন বিপরীত চিত্রণের যে ফর্মুলাটা সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে চিত্রণের যে থিওরি পার্টটা আমরা শেষ করতে পারলাম। আর এখানে আরো একটা জিনিস একটু বলে দিই, থিওরি পার্টে একটা জিনিস আমার মনে হচ্ছে বাদ হয়ে গেল, সেটা হচ্ছে চিত্রণের ক্ষেত্র পাল্লা, যেটা আগে বলেছিলাম ক্ষেত্র পাল্লার ব্যাপারটা। ক্ষেত্র পাল্লার থেকে বিপরীত চিত্রণ আসবে, বিপরীত চিত্রণেরও ক্ষেত্র পাল্লা নির্ণয় করার ব্যাপারটা আসছে কিন্তু। হ্যাঁ, মুছে দিচ্ছি। আচ্ছা, আমি চিত্রণের যে ক্ষেত্র পাল্লা বাদে ব্যাপারটা আসবে সেটা অঙ্কের মাধ্যমে বলবো তোমাদের। আপাতত আমি চিত্রণের থিওরি পার্টটা এই পর্যন্তই রাখছি। চিত্রণের অঙ্কের মাধ্যমে অঙ্ক করার সময় আরো কিছু আলোচনা করব। তোমরা আমার পরবর্তী ক্লাসটাও ফলো করবে। এরপরে যেদিন হবে সেই ক্লাসে আমি কিছু ম্যাথস করাবো, যাতে তোমাদের চিত্রণের পার্টটা পুরোটাই ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, সঙ্গে থেকো, আমরাও আছি তোমাদের পাশে।